দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আপ- আমাদের ইতিহাস বলে আমরা নির্বাচন নিয়ে যতটা আগ্রহী বা উৎসাহী, নির্বাচনে পরাজয় মেনে নিতে ঠিক ততটাই অনুৎসাহী বা আগ্রহ ঠিক থাকে না, এবং এটা নিয়ে আমরা নানা ধরনের কথা বলি, অনিচ্ছুক যদি বলি। আহ, নির্বাচনের পরপরই দেখা যায় যে ব্যক্তি বলেন, কোন প্রার্থী বলেন কিংবা দল, নির্বাচন হারার পরপরই নানা ধরনের অজুহাত আনা হয়, নানা ধরনের অভিযোগ করা হয়, নির্বাচন নিয়ে অভিযোগ করা হয়, এবং শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়। অর্থাৎ নির্বাচনে আমরা জিতলে অবাধ সুষ্ঠু, হারলে এটি একদম কারচুপি। যদি গত কয়েকদিনের নির্বাচনী প্রচারণা দেখি, প্রতিটি বড় দল যারা নির্বাচনে একদম ক্ষমতায় যাবার লড়াইয়ে আছেন, তাদের পক্ষ থেকে কিন্তু নির্বাচনে কারচুপি, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের নানা ধরনের অভিযোগ আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনে 3 দিন বাকি আছে, এই সময় কিন্তু এক ধরনের আশঙ্কা থাকতেই পারে যে ভোটের ফলাফল সবাই মানবে তো। এই বিষয়টি নিয়ে কথা বলবো, সেই সঙ্গে নিশ্চয়ই সমসাময়িক রাজনীতি এবং প্রচারণা নিয়ে কথা বলবোই। দুজন অতিথি আছেন, পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন শাহিদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, আছেন ডক্টর শিব্বির আহমেদ, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শাহিদ আলম, আপনাকে দিয়ে শুরু করি, যেটি আসলে আমাদের বিষয় সেটি দিয়ে আলোচনাটা শুরু করি। যে এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণা যা দেখলাম, আমি যে বলছিলাম যে প্রধান দুই জোট থেকে বা দুই দল থেকেই নির্বাচনের সময় কারচুপি, ইঞ্জিনিয়ারিং, নির্বাচনে নানা সহিংসতার আশঙ্কা, নানা কথা বলা হচ্ছে। আমাদের যে অভিজ্ঞতা, যে নির্বাচনের পরপরই নানা ধরনের প্রশ্ন তোলা হয় যারা হারে, এবারকার নির্বাচনের পর সেই ধরনের এই প্রবণতাকে বদলাবে কিনা, কিংবা নাকি আগের মতো যে হারবে সে বলবে যে না না, মিডিয়া কারচুপি, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি। কারচুপির অভিযোগ তো আসবেই, মানে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এবং সেটা যেন না আসে সেজন্য যেসব শঙ্কা আছে সেই শঙ্কাগুলো নির্বাচন কমিশন, সরকার প্রপারলি অ্যাড্রেস করছে কিনা সেটা হলো বিষয়। যে আচরণবিধি প্রার্থীরা মানছে কিনা ঠিক মতো, এবং এর মধ্যে যেই সিমটমগুলো আমরা দেখেছি, এবং সেটা দেখেছি যেমন ঢাকা 15-তে একটি ভবনের ছাদ থেকে এতগুলো বাঁশ উদ্ধার করা হলো। তো বাঁশ তো আর অস্ত্র না, তাই না? তো কিন্তু বাঁশ প্রয়োজনে অস্ত্রই। আপনি বাঁশ দিয়ে মাথা ফাটাবেন, হাত ভাঙবেন, গায়ের জোর দেখাবেন। তারপরে দেখা গেল যে ব্যালট, নকল ব্যালট ছাপানোর সেখানে পুলিশ উদ্ধার করেছে। এখন দেখা যাচ্ছে যে নানান জায়গায়, বিভিন্ন জায়গায় মৃত ভোটারদের এনআইডি সংগ্রহের যথেষ্ট পরিমাণ তথ্যপ্রাপ্ত ভিডিও প্রমাণ হাতে এসেছে। এবং জামায়াত ইসলামীর নারী ভোটারদেরকে, যে নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহারের যে প্রচেষ্টা আমরা দেখছি, সেখানে এই যে ভোট যে দিতে হবে, অনেকগুলো অভিযোগ এসেছে, যেমন প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ বোরখা নাকি অর্ডার দেওয়া হয়েছে নানান জায়গায়। এগুলো তো বানিয়ে বলা না, দিস আর অল প্রুভেন। তো বোরখাতে ওকে, নারী বোরখা পরবে, তার পর্দান করবে, এটা তো আমাদের বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু আমরা যখন দেখছি পুরুষ মানুষ বোরখা পরে অংশ নিচ্ছে, সেটা তো মানে এইটার এই যে জুচ্চুরিগুলো চোখে পড়ে। আমি বলছি কয়েকটা সিমটমস। এখন ভোট দেওয়ার সময় আপনি একদিক দিয়ে মৃত ভোটারের আইডি, এনআইডি স্বাক্ষর করেছেন, এবং আপনি ভোট কেন্দ্রে যাবেন বোরখা পরে, সেখানে আবৃত থাকবেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত একটা সংলাপে জেসমিন টুলি, সাবেক নির্বাচন কমিশন বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে ইউ মাস্ট ওপেন ইউর ফেস। তো সেগুলোতে যদি কেউ বাধা দেয়, ওই দিন কেন্দ্রে জামাত ইসলাম যদি বলে না এটা আমাদের পর্দার বরখেলাপ হচ্ছে, তো এই যে ঢাল হিসেবে ব্যবহার করা, ইসলামী লেবাসকে ব্যবহার করা, বাঁশ রাখা, নকল সিল তৈরি করা, সর্বোপরি এইগুলো যদি কঠোর হস্তে দমন, আমরা সোফার দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। তো এখন এগুলা রশি যদি টেনে না ধরা যায়, তাহলে তো এগুলো একটা কারণ হিসেবে সামনে আসবে নির্বাচনের দিন। সেই ক্ষেত্রে বলছি যে না, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের কত দ্রুত এইসব বিষয়গুলোর ব্যবস্থা নিতে পারছে, তার উপর ডিপেন্ড করবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে না অসুষ্ঠু হয়েছে। এখন আসার কথা সেটা হলো যে, আমি কোন আলোচনায় বলছিলাম যে আর্মি তো এবারে নির্বাচনে আসে, প্রায় লক্ষাধিক না 2 লক্ষ আর্মি ডিপ্লয় করা হয়েছে। কিন্তু এই আর্মি তো এরকম না যে অন্যান্য নির্বাচনের মতো 3 মাসে মাঠে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছে। বাংলাদেশে এবারই প্রথম, ইনফ্যাক্ট 2008 সালেও একটা দীর্ঘ সময় আর্মি মাঠে ছিল, কিন্তু এবারের সময়টা মনে হয় তার চেয়েও অনেক বেশি।
যে একেবারে আর্মি তাদের নারী নক্ষত্র, পাড়া মহল্লা, কোন গ্রামের বিহেভিয়ার কেমন, কোন ইউনিয়নের বিহেভিয়ার কেমন, এগুলো তাদের নখে দর্পণে, কারণ দীর্ঘদিন তারা মাঠে। সুতরাং আমার মনে হয় না যে খুব বেশি কারচুপি টুপি এগুলো হালে পানি পাবে। চেষ্টা হবে, চেষ্টা যে হবে তার বললাম, সিমটম বললাম, এবং এটা হচ্ছে পরিপূর্ণভাবে একটি রাজনৈতিক পক্ষের তরফ থেকে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো সেইটা যদি তাদের বোধোদয় হয়, নিশ্চয়ই এ ধরনের কিছু হবে না। তো দেখা যাক, আমরা চাই যে যেন নির্বাচনটা নিষ্কলুষ হোক, কারণ এই নির্বাচনের যদি কারোর এক জায়গায় সিল পড়ে যায় যে সে ভোট চোর কিংবা সে এখানে মুনাফিকি পন্থা অবলম্বন করেছে জয়ী হতে, কিংবা গায়ের জোরে জিতছে, তাহলে আমাদের তো অতীত অভিজ্ঞতা সুখকর না। আমাদের যে এক্সাম্পল আছে 2024 সালের 5 আগস্ট, এগুলো তো সব এসব বঞ্চনার বিরুদ্ধেই। সুতরাং আমার মনে হয় সব পক্ষই সাবধান হবে, সংযত হবে আর কি। ডক্টর শিবির, আমরা আপনার কাছে আসলে একই প্রশ্ন করবো যে আপনার কাছে কোনো এরকম কোনো আশঙ্কা দেখেন কিনা শেষ পর্যন্ত, সহিংসতা নিয়ে নির্বাচনে এবং নির্বাচনের ফলাফল না মানার প্রবণতা? ফলাফল মানা না মানার কথাটা তো পরে আসছে। আমরা যদি নির্বাচনী আচরণবিধি এবং সহিংসতার কথা বলি, যে দেখেন এবছরের নির্বাচনে আমি এটা ডেফিনেটলি সবাইকে স্বীকার করতে হবে যে তুলনামূলক অন্য বছরের যেসব নির্বাচন আমাদের হয় সেই নির্বাচনগুলোর তুলনায় কিছুটা সহিংসতা কম হচ্ছে তুলনামূলক। এবং আগের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, পেশি শক্তির সংস্কৃতি ছিল, জুলাইয়ের তারুণ্য সেটাকে ইরিলিভেন্ট করে ফেলেছে জুলাইয়ের মধ্য দিয়ে, জুলাইয়ের শক্তির মধ্য দিয়ে। এবং এখনকার তরুণরা গ্লোবালি কানেক্টেড। এখনকার জেনারেশনকে আপনি মিথ্যা দিয়ে বা ভয় দেখিয়ে আসলে আটকিয়ে রাখতে পারবেন এরকম না। তারপরেও কেউ কেউ চেষ্টা করে। ধরেন আপনি যদি সহিংসতার কথা বলেন, সারা দেশে যতগুলো রাজনৈতিক সহিংসতা হয়েছে, রিসেন্টলি টিআইবির একটা রিপোর্ট হয়েছে যে গত ১.৫ বছরে যতগুলো সহিংসতা হয়েছে ৬০০ সহিংসতা, তার মধ্যে ৫৫০টা সহিংসতা করেছে একটা নির্দিষ্ট দল। সো সহিংসতাকে যদি দেখেন, বিএনপির কথা বলছি, যে এটা নিজেদের অন্তর্কোন্দল হোক, অন্যদের সাথে হোক, ৫৫০ মানে প্রায় ৯০% মতো একটা দল করেছে। এবং আপনি যদি নির্বাচনী আমাদের ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে নির্বাচনী হত্যাকাণ্ড হয়েছে, শেরপুরে জামায়াতের একজন কর্মীকে হত্যা করা হয়েছে, সেটা বিএনপির হাতে হয়েছে। এবং আপনি যদি সহিংসতার একটা লেভেল দেখেন, সেই লেভেলটা হচ্ছে নারীদের উপর হামলা। যে সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপরে, যারা বিভিন্ন জায়গায় ভোট চাইতে যাচ্ছে, ক্যাম্পেইন করতে যাচ্ছে, তাদের উপর সমানে সংঘবদ্ধভাবে হামলা হচ্ছে। এবং হামলা শুধু হচ্ছে তা না, হামলা করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে নেতাদের পক্ষ থেকে। বলা হচ্ছে যে তাদের বোরকা খুলে নিবা, তাদের পেটিকোট খুলে ফেলবে, এরকম জঘন্য লেভেলের কথাবার্তা বলা হচ্ছে। আক্রমণ করবে, আর যদি দেখতে আসে কাউকে অ্যাটাক করে বলা হচ্ছে তুই বেটি মানুষ কেন, তুই ভোট চাইতে আসবি, তুই করবি স্বামীর খ্যাদমত, তুই এখানে কিসে আসছে, তোর কি পর্দা হচ্ছে নাকি, কিসের ভোট চাইবি, মহিলা মানুষ, পুরুষরা করবে। মানে এ ধরনের অ্যাটাক করা হচ্ছে। এবং এই অ্যাটাকগুলো সারা দেশে। এবং রিসেন্টলি আপনি সাভারের একটা ভিডিও আমি দেখলাম, সেখানে ওই ব্যক্তি তার দলীয় পরিচয় সহ তাদের ভিডিও করছে, যে দেখেন জামাতের মহিলারা ভোট চাইতে আসছে, আবার সে নিজের সেলফিও নিচ্ছে, অর্থাৎ নেতাদেরকে দেখাবে দেখেন আমি বাধা দিচ্ছি, এটার প্রমাণ থাকলো। তার মানে দল থেকে উৎসাহ দেয়া হচ্ছে যে তোমরা নারী কর্মীদের উপর অ্যাটাক করো। এবং এই পর্যন্ত আপনি একটা ঘটনাও দেখবেন না যে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের নিন্দা জানানো হয়েছে বা কাউকে শোকজ করা হয়েছে যে তোমরা কেন নারীদের উপর হামলা করছো। এটা খুবই দুঃখজনক যে দলটার প্রধান ছিল 40 বছরের মতো একজন নারী, সেই দলটা এরকম নারী বিদ্বেষী হয়ে গেছে এবং নারীদের উপরে সারা দেশে সংঘবদ্ধভাবে হামলা করছে, হামলার উস্কানি দিচ্ছে এবং দলটা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই হামলাটা আমি এটাকে যদি দেখি, এটা আসলে কেন এরকম বিএনপি এভাবে নারী বিদ্বেষী হয়ে উঠলো কেন ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে, এটা আসলে একটা ফ্রাস্ট্রেশন থেকে। এই ফ্রাস্ট্রেশনটা আপনি দেখবেন যখন একটা দল দেখে যে নারীদের ভোট আমরা পাচ্ছি না, তরুণদের ভোট আমরা পাচ্ছি না, এই ফ্রাস্ট্রেশনটা তাকে আতঙ্কিত করে ফেলে যে জামায়াতের এত নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন করছে, আমাদের তো কোনো নারী নাই, আমাদের যে কয়জন নারী আছে আমরা এদেরকে মিছিলের সামনে ঢাল হিসাবে শুধু ব্যবহার করি, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে ক্যাম্পেইন করবে এরকম নারী তো আমাদের নাই। তখন তাদের এই ফ্রাস্ট্রেশনটা তৈরি হয় যে গ্রাসরুট লেভেলে জামায়াতের নারীদের যে শক্তি, এটা দেখে তারা বেপরোয়া হয়ে গেছে। এবং সম্প্রতি কিছু মিছিলও দেখেছেন বিভিন্ন জেলায়। এবং তরুণদের ভোট পাবে না এই আশঙ্কাটাও বিএনপিকে এই বেপরোয়া আচরণটা তৈরি করেছে, যেটার কারণে তারা এখন নারীদের ভোট ঠেকাবে কিভাবে, যেটা শাহেদ ভাইয়া বলছিলেন যে বোরকা তৈরির একটা কাল্পনিক গল্প ওনারা সামনে নিয়ে আসছেন। এবং এইটা একটা ইসলামোফোবিক আচরণও, যে আপনি নারীর বোরকাকে টার্গেট করছেন, কারণ আপনি বলছেন যে ধার্মিক নারীরা আপনাকে ভোট দিবে না, তরুণ নারীরা আপনাকে ভোট দিবে না, ইউনিভার্সিটির শিক্ষিত নারীরা আপনাকে ভোট দিবে না।
এই আশঙ্কাটা থেকে এই ফ্রাস্ট্রেশনগুলো তৈরি হচ্ছে এবং এই যে ভয় দেখানোর কালচার তৈরি হচ্ছে যে নারীরা যাতে ভোট কেন্দ্রে না যায়, এবং ভয় দেখানোর কালচার আপনি আরও কিছু ভিডিও দেখবেন, এরকম বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এই গ্রামে 750 ভোট আছে, যদি 5টা ভোটও অন্য কোনো জায়গায় যায় আমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবো, আমার স্পাই আছে। হিন্দুদেরকে বলা হচ্ছে হিন্দুরা যদি জামাতকে ভোট দিতে চায়, জামাতদেরকে সমর্থন করতে চায়, তাহলে এটা 12 তারিখের আগ পর্যন্ত পারবে, তারপর কিন্তু পারবে না। বলা হচ্ছে 12 তারিখ পর্যন্ত আমি একটু সংযত থাকবো, তারপর আমার আসল রূপ দেখবেন 13 তারিখ থেকে। এই যে ভোটারদেরকে ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা, অন্য কোনো মার্কার ভোট দিলে তারপরে পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার ভয় দেখানো, এই কালচারটা একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে এবং এইটা দলের কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি আরেকটা টকশোতে জিজ্ঞেস করছিলাম আরেকজন নির্বাচন পরিচালনা কমিটির মেম্বারকে যে আপনারা এই যে নারীদের পেটিকোট খুলে নিতে উস্কানি দেওয়া হচ্ছে, আপনি সেটা কেন নিন্দা জানাচ্ছেন না? উনি আগডুম বাগডুম করে ওই আপনারা কখন ফুলের তোড়া দিছিলেন কাকে, এটা করছে। এই যে নারীর উপর আক্রমণ হচ্ছে সহিংস, এটা নিয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার মানে ইনডাইরেক্টলি তারা এই সহিংসতাগুলো উস্কে দিচ্ছে। এখন আমি বলি যে এই ফ্রাস্ট্রেশনটা যদি কন্টিনিউ করে তাহলে ওই যে নির্বাচনের পরে রায় মানার ক্ষেত্রে এই প্রবলেমটা তৈরি হবে। কারণ রায় মানার ক্ষেত্রে হয় কি, 91-এর ক্ষেত্রে হয়েছে যে 91-এর মতো একটা ফেয়ার নির্বাচনের পরে শেখ হাসিনা বলছিল এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এটার কারণ কি? কারণ ছিল যে শেখ হাসিনা অলরেডি মন্ত্রিসভা গঠন করে ফেলছে ওভার কনফিডেন্সে যে আমি জিতবই, কিন্তু বিএনপি যার জিতারই কথা না, সে এসে যখন জিতে গেল তখন সে আর মানতে পারলো না, বললো ওভার কনফিডেন্সের কারণে সে বললো সূক্ষ্ম কারচুপি হয়েছে। এবং এবার এটা ঘটতে পারে, সবাই ধরে নিচ্ছে ওনারা ওভার কনফিডেন্সে আছেন যে বিএনপি জিতবে, মন্ত্রিসভা গঠন করছেন, কে কোনটা নিবেন বিলি করছেন, কিন্তু জনতার রায়, জনতার যোগ, 5টা ছাত্র সংসদ নির্বাচনের পরে মানুষের ফ্লো এবং জরিপগুলো থেকে যা দেখছেন হয়তো 91-এর ঘটনাই ঘটবে এবং ওনাদের মধ্যে এটা হয়তো তৈরি হতে পারে নির্বাচন না মানার ব্যাপারে। জিজ্ঞেস করি আসলে কি বিএনপি নারী জামাত ইসলামের দিকে নারী ভোটারদের যে জোয়ার, তার ভাষায় যে সেটি দেখে বিএনপি একটু ফ্রাস্ট্রেটেড। এখন বললাম তো নারীদের, আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার সাথে আমার উটকো তর্কে যাওয়া ঠিক হবে না। তো উনি যেহেতু বললেন যে এটা কাল্পনিক, এটা বিএনপি আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে বিএনপির প্রধান নির্বাচন পরিচালনাকারীর তরফ থেকে যে দে হ্যাভ রেকর্ড, দে হ্যাভ এটাকে কি বলে, তারা এই প্রমাণ পেয়েছেন। এখন এর চেয়ে দুঃখজনক কিছু হবে না যদি নারীদেরকে নির্বাচনী জয়ের জন্য ঢাল হিসেবে জামায়াত ইসলাম ব্যবহার করে, এবং বোরখা যেটা আমাদের ঐতিহ্য, মা বোনদের একটা ধর্মীয় পোশাক, সেটাকে যখন নির্বাচনী কাজের জন্য ব্যবহার করার জন্য কাজ করছে, সেটা খুবই একটা বাজে দৃষ্টান্ত হবে আর কি। এবং আজকে আমি শেয়ার দিয়েছি, হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরী সাহেব বলেছেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া ইসলামে হারাম, জায়েজ না। উনি স্পষ্ট করে বলেছেন উনি হারাম। আমি এটাও যেহেতু আমি দেখাচ্ছি, এটা হেফাজতে ইসলামের আমির, হারাম। কারণ আমি আরও এরকম আপনাকে হাজার হাজার যারা ইসলামিক স্কলার আছেন তারা স্পষ্ট করে বলছেন যে এই দলটার যে রাজনীতি সেটা হলো ইসলাম বিক্রি করা। তো বোরখা হলো আমার ইসলামী পরিধান, সেটাকে বিক্রি করছে নির্বাচনের জন্য। তো এটা খুব প্যাথেটিক। এবং আপনি যেটা বললেন ভীত কিনা, দেখুন তারা একটা কথা খুব বলে, তারা মানে শ্রদ্ধেয় শিক্ষকের সমর্থিত রাজনৈতিক দল, যে আমাদের এত নারী কর্মী আছে, 43% নারী কর্মী আছে। এখন আমি যদি বলি আমার মাথায় 2 কোটি চুল আছে, 2,93,000,000টা, তো ধরেন আপনি বিশ্বাস করলেন না, তা বললাম আপনি গুনে দেখো, তাহলে গুনতে পারবেন কিনা মাথার চুল আপনি? তো তারা বলে 43%। একটা পরিপূর্ণ গুপ্ত রাজনৈতিক দল যার কোনো কমিটি পাবলিকলি ওপেন হয় না, আপনি 43% নারী সদস্য আপনি কিভাবে বলেন, কোন বেসিসে বলেন? আমার তো গোনার কোনো সুযোগ নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললাম যে তোমার গত 15 বছরে ছাত্র শিবিরের যত কমিটি আছে এটা উন্মুক্ত করে দাও। নট এ সিঙ্গেল কমিটি তারা উন্মুক্ত করলো না। তো আমি কিভাবে বুঝবো? দেখা যাচ্ছে যে ওই কমিটির কেউ একজন এখন বিএনপির চেয়ারপারসনের আশেপাশে খুব শক্তিশালী পদ নিয়ে বসে আছে। ওপেন করলে তো এটা বেরিয়ে যাবে। সেই গুপ্ত রাজনীতি এবং যে নারীদের সংখ্যা বলা হচ্ছে, কমপ্লিটলি আমার মনে হয় যে এটি অসাড় বক্তব্য। এবং এটা কেবলই ওই যে নির্বাচনকে সামনে রেখে যে বয়ানের রাজনীতি তৈরি করা, সেখানে নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যেই দলটি বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনে যে অভিযোগ করেছে নারী সম্প্রদায়, তারা ঝাড়ু মিছিল করেছে 2 দিন আগে, তাদের আইডি হ্যাক হয়ে যায়,
তারা নারীদেরকে ফর্ম অফ প্রস্টিটিউট হিসেবে ট্রিট করে, এবং এটার আবার ব্যাখ্যা আসে যেটি শফিকুল ইসলাম মাসুদ শেয়ার করে। এবং আপনি দেখবেন আজকে খুবই প্যাথেটিক একটা বিষয়। আমি খুব হ্যাপি যে আপনি নারীদের পক্ষে কথা বলছেন। আজকে জনাব তারেক রহমানের স্টেজে স্কুল পড়ুয়া একটা মেয়ে তার ইউনিফর্ম পরে উঠেছিল তাকে শুভেচ্ছা জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য। এই ছবির নিচে অন্তত কয়েক হাজার কমেন্টস, ইচ অ্যান্ড এভরি জামাতি বটের বাচ্চা। ওখানে লিখছে ও খাট যোদ্ধা, ও প্রস্টিটিউট, ও নারী। এই আমাদের নারী সম্পর্কে যেই ইটস এ মাইন্ডসেট, ইটস নট অ্যাবাউট যে ধরেন তারা হুটহাট করে নারীদের প্রতি প্রেম দেখায় কিংবা নারীদের প্রতি সমীহ দেখায়, নট দ্যাট। ইটস এ মাইন্ডসেট। নারী তাদের কাছে খাট, নারী তাদের কাছে হচ্ছে বেশ্যা, পতিতা। এগুলো খুব স্যাড। এগুলো 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলেছি কোন শোতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আগে বেশ্যাখানা ছিল বলে এক জামাতের নেতা কথা বলেছে। সো যার মনে যা ফাল দিয়ে ওঠে তাদের মনেই আছে যে নারী বলতে এই। সুতরাং তারা নারীকে একদিক দিয়ে যারা অন্য পক্ষের নারী তাদেরকে তারা এইভাবে স্লাং ইউজ করে শব্দ ব্যবহার করছে, অন্যদিকে তারা নিজেদের যেই ট্রেইনড এবং প্রশিক্ষিত বাহিনী আছে তাদের কিছু মানুষকে সামনে রেখে বাকিদেরকে পুরোটাই আবৃত করে নকল বোরখা সরবরাহ করে তাদের কর্মী সমর্থক বানিয়ে প্রচারণা করছে। এখন ওকে, ইয়েস, ইলেকশন ইজ এ কৌশল, টেকনিক। সেই টেকনিক কৌশল যতটা মুনাফেকির রাজনীতি ব্যতায় বাইরে রেখে করা যায়, দ্যাটস গুড ফর অল অফ আস। যেন হেফাজতে ইসলাম, জাতীয় মসজিদের খতিব, কেউ যেন আমাদেরকে বলতে না পারে যে আমরা মুনাফেকের রাজনীতি করছি। কিন্তু দুঃখজনকভাবে যে সমস্ত বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষ যারা নবীজির ইসলাম পছন্দ করে, মদিনার ইসলাম পছন্দ করে, তারা আজকে সবাই মিলে এক হয়ে গিয়েছে এই সাংবাদিক মওদুদুল ইসলামদের খপ্পর থেকে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশের নারী মা বোনদেরকে রক্ষা করা যায়। শিবির আহমেদ, আপনাকে একটু জিজ্ঞেস করবো এই বিষয়টি নিয়ে যে আপনার শাহেদ আলম যেন অভিযোগ করছিলেন যে আসলে জামাত ইসলামের নারী বিষয়টা মুখে এক আর মনে আসলে অন্য জিনিস। যাই হোক, খুব ভালো লাগছিল শাহেদ ভাইয়ের কথা শুনতে শুনতে। আমার মনে হচ্ছিল আমি কোনো একটা ওয়াজ মাহফিলে চলে আসছি। হয়তো আমার সামনে একজন আল্লামা বসে আছেন যিনি ইসলামে কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা নবীজির ইসলাম, কোনটা মদিনার ইসলাম রেফার করছেন, বিভিন্ন ইসলামিক মুরব্বিদের রেফারেন্স দিয়ে আমি বলছি। না, সেটাই বলছি, ওয়াজ মাহফিলে তো তাই হয়। মানে আমার মনে হচ্ছিল যে একটা ধর্মীয় বয়ান শুনতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো যেটা যে নারীদের ভোটের পার্সেন্টেজ নিয়ে বা কত ভোট আছে আসলে জামাতের, এটা নিয়ে শাহিদ ভাই বা জামাতের আমিরকে আজকে জারো মিছিল করে জামাতের আমিরের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে নারীরা। তো এটা ওই যে টুইটের ইস্যুজকে করে শাহিদ ভাই বললেন। এটা মানে শাহিদ ভাই যত কনফিডেন্সলি একটা ডিনায়াল মোডে থাকেন, এইটা একটু খুব ইন্টারেস্টিং। যে ধরেন নারীদের ভোটের ব্যাপার, আমি জানি শাহিদ ভাই খুব ভালো করে জানে এবারের ভোটে কি হতে যাচ্ছে এবং নারীদের ভোট কোন দিকে যাবে। এই ডিনায়াল মোডটা শাহিদ ভাই ধরেন ডাকসু নির্বাচনের আগেও দেখিয়েছেন, একদম কনফিডেন্টলি যে দেখেন, লিখে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, শিবির জিতবে না, মেয়েদের ভোট শিবির পাবে না। শাহিদ ভাই খুব কনফিডেন্টলি, শাহিদ ভাইয়ের এই জিনিসটা ভালো লাগে আমার, যে খুব কনফিডেন্টলি ডিনায়াল মোডে থাকতে পারেন এবং পরেও এটা নিয়ে কোনো ধরনের অ্যাপোলজি জানান না, আগের অবস্থানে স্ট্রং থাকেন, মানুষ লোকে যা মনে করে করবে। তো নারীদের ভোটের কেসটা আমরা তো এম্পেরিক্যালি দেখবো। আমি ধরেন আমি একাডেমিক মানুষ, আমি ডেটা নিয়ে কাজ করি। সো আমি এম্পেরিক্যালি দেখি 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আমাদের মধ্যে এই মিথটা চালু ছিল যে শিবিরকে কখনোই নারীরা ভোট দিবে না। ডাকসু হওয়ার পরে আমরা দেখলাম যে ছেলেদের হলগুলোতে শিবিরের বিপি ডাবল ভোট পেলেও মেয়েদের হলগুলোতে 3 গুণ ভোট পেয়েছে। সো এটা ইন্ডিকেট করা, এবং এরা সবাই এরকম না যে যেটা শাহিদ ভাই বলতেছিলেন একদম নাক মুখ ডেকে বোরকা পরে ভোট দিতে গেছে, এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হয়তো 10% বোরকা পরে, বেশিরভাগই হচ্ছে জেনারেল পোশাক আশাক পরে, ইভেন ওয়েস্টার্ন পরে, এরকম মেয়েরাও গিয়ে শিবিরকে ভোট দিয়েছে। সেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ ছিল না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আমি সেম চিত্র দেখেছি। এবং নারীদের যে সমর্থন, এবং বিএনপির বিভিন্ন নেতারাই ফ্রাস্ট্রেশন শো করেছে। আপনি দেখে থাকবেন একজন বক্তৃতা দিয়ে বলতেছেন যে জামাই আমাদের সভাপতি, তার বউ নাকি আবার জামাতের আমির। আরেক জায়গায় বলতেছে যে আপনাদের ঘরের বউরা ঠিক আছে কিনা, সবাই তো নাকি জামাতের রোকন হয়ে গেছে। এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আছে, কেন্দ্র থেকে গ্রাসরুট। শাহিদ ভাই হয়তো ডিনায়াল মোডে থাকবেন, কিন্তু রিয়েলিটি উনি জানেন, আমি শিওর। আমি বলছি যে এই যে নারীদের রাজনৈতিক পছন্দ থাকবে, আমার বাড়িতেও কেউ জামাতকে পছন্দ করতে পারে। নারীদের যে হিউজ একটা ট্রান্সফরমেশন হয়েছে, এই জিনিসটা আমরা ডিনায়াল দিয়ে আসলে ইয়ে করতে পারবো না। নারীরা জামাতকে পছন্দ করছেন। এবং যেহেতু টুইটারের প্রসঙ্গটা আনলেন, মানে এই জিনিসটা নিয়ে
নিয়ে আমি কথা বলতে চাই না, আসলে খুবই নোংরা একটা জিনিস যে কেউ একজন কারো আইডি হ্যাক করে সেটা পোস্ট করে তারপর এটা নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করলো, এবং খুবই দুঃখজনকভাবে শুধু সাপ্রি লেভেলের নেতাকর্মীরা এটা নিয়ে কথা বলে না, একদম বিএনপির টপ লেভেলের নেতা এটা নিয়ে নানান জায়গায় কথা বলেছেন, যেটা খুবই দৃষ্টিকটু। যে আপনি যখন জানেন যে এরকম একটা আইডি হ্যাক হয়েছে, এই আইডি হ্যাক করে দিয়ে, এটা তারেক রহমানের আইডি হ্যাক করেও কেউ করতে পারে, যদি কেউ করতে চায় হয়তো হতে পারে, তো এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, এটা খুবই আমরা একটু বিরতি চাই তাহলে নোংরা কথা হয়ে যায়। জি, আমরা বিরতি thank you. থেকে আলোচনা করে একটা দর্শক আছে ফোনটা নিয়ে তার বিরতি যাচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মোহাম্মদ হিরু মিয়া, লালমনিরহাট থেকে। জি হিরু সাহেব বলেন। জামাতের ওই ভদ্রলোকের কাছে আমার প্রশ্ন, 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছে বাংলাদেশে, এবং 2 থেকে 3 লক্ষ মা বোনের ইজ্জত হনন হয়েছে। এর সহযোগিতা করছে জামাতে ইসলামী সরাসরি ভাবে। তারা ক্ষমতায় গেলে কিভাবে এই দেশের মানুষের নিরাপত্তা দিবে এবং কিভাবে এই দেশের মা বোনের ইজ্জতের নিরাপত্তা জি দিবে? ধন্যবাদ, আপনার প্রশ্ন উত্তর আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমরা একটা বিরতি, আর একটা ফোন আছে মনে হয়। হ্যালো, হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার আব্দুল মোতালেব, বরিশাল থেকে জি বলেন। বলছি যে আমার প্রশ্ন হলো নর্থ সিটির স্যারের কাছে, জামাত নারী ভোটারদের নিয়ে হলো যে সংসদে চলে আসবে তাদের ভোটের পরিপ্রেক্ষিতে, কিন্তু আজকে 11টা নারী সংগঠন হলো যে ইসির কাছে দিচ্ছে, হলো যে দরখাস্ত দিচ্ছে বা ইসির কাছে কমপ্লেন দিচ্ছে যে এই আমিরের নির্বাচনের এর থেকে সরাইয়া দেওয়ার জন্য। এটা সে কিভাবে দেখছে বা কি জি জি এটা, এই প্রশ্নটা আমরা আলোচনা যাবার আগে আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি যে আমার সাংবাদিক শাহেদ আলম, ওনার কাছে কি আমার একটা প্রশ্ন। উনি একটু আগে মানে উনি যেটা বললেন যে নারী ভোটারদের যে লক্ষ লক্ষ কি বলে বোরকা তৈরি করছে। জি। তো আসলে পুরুষরা যদি পুরুষরা যদি আপনার বোরকা পরে, তাইলে কি ওইখানে বিএনপি জামাত বা যারাই থাকুক না কেন, ওনাদের আইডেন্টিফাই করার জন্য কিন্তু লোক থাকে, যাদেরকে ওই যে পোলিং এজেন্ট বলে। তো ওরা তো আইডেন্টিফাই করতে পারবে। তাইলে এই খামোকা এইগুলো কথা বলার কি প্রয়োজন? পাশাপাশি আরেকটা জিনিস, যে উনি আসলে কোন দলের পারপাস সার্ভ করতেছে, এটা আমার একটু জানার ইচ্ছা আছে। জি। যদি উনি বিএনপি, জি বুঝতে পেরেছি। আমি একটু আপনাকে শাহেদ আলম, উনি যে প্রশ্নটা তুলেছেন যে আসলে না, সেটাই আমি বলি। প্রথম কথা হলো যে যেহেতু বলছেন উনি আইডেন্টিফাই করার লোক থাকবে, সুতরাং একটা ইস্যু বানানোর দরকার কি না, ওইখানেই আমার কথা। সেটা হলো বোরকা নিয়ে আমার রাজনীতিই কেন করতে হবে, কেন এটাকে আমার একটা এরকম শ্রদ্ধাপূর্ণ একটি পোশাককে সন্দেহের বস্তুতে পরিণত করার রাজনীতি আমাকে করতে হবে, ওয়াই? ওইটাই আমার প্রশ্ন। আপনার যদি ভোট থাকে, ভোট ব্যাংক থাকে, ভোট বেস থাকে, এত নারী সমর্থক থাকে, আপনি যান না। এমন তো না যে আপনার মিছিলে কেউ পর্দা ছাড়া, মানে পুরোটাই পর্দা সহ মুখ তালেবানদের মতো করে রাজনীতি করছে, এমন না। আমি তো অনেক, যেমন মনামি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি তো করছেন রাজনীতি, শিবিরের রাজনীতি, জামায়াতের রাজনীতি। ঝুমা, উনি তো মুখমণ্ডল খুলেই রাজনীতি করছে শিবির, জামাত শিবিরের। তো আজকেও নারীদের নিয়ে যে মিছিল হলো, সেখানেও তো আমি দেখেছি যে মুখমণ্ডল অনাবৃত নারীরা আছেন। যারা আবৃত রাখছেন তাদের প্রতিও আমার কোনো নেতিবাচক ভাবনা নেই, কারণ আমার পরিবারের আমার মেয়েরা বোরখা যখন ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, তারা আবৃত করে। আই রেসপেক্ট দ্যাট অ্যাটায়ার। কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে রাজনীতি করতে হবে কেন, যে এটা একটা সন্দেহের পোশাকে পরিণত হয়। বিশেষত আমরা এমন একটা পরিস্থিতিতে যখন নির্বাচনটা করছি, যে 15-16 বছর আমরা ভোট দিতে পারি নাই, কেবলমাত্র ভোট ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্য একটা রাজনৈতিক দল সমূলে আপরুটেড হয়েছে। এরপর আমরা একটা বৈষম্যহীন সমাজ চেয়েছি, সবাই মিলে একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চেয়েছি। সেখানে কেন এই ছলের আশ্রয় নিতে হবে, সেটাই আমার প্রশ্ন। আর ওনার দ্বিতীয় প্রশ্ন, যেটা উনি করতে পারেন নাই, যে উনি কোন রাজনৈতিক দলের পারপাস সার্ভ করছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, মানে আমি যে কী বলে ধন্যবাদ দিব, কারণ সবাই মনে করে যে আমি বিএনপি, উনিও মনে করেন আমি বিএনপি। হ্যাঁ, আপনি দর্শক হিসেবে যে এখনও কনফিউজড যে আসলেই আমার তাহলে কোনো রাজনীতি না, মানে আমি বাংলাদেশের পক্ষেই সার্ভ করছি, আমার বাংলাদেশের পক্ষে যেটা বলা উচিত, জানা উচিত, যে বিষয়গুলো সচেতন করা উচিত, সেটাই আমি বলছি। এখানে
দল কোনো বিষয় না। আপনাকে অনেক ধন্যবাদ এই সার্টিফিকেটটা দেওয়ার জন্য। ঠিক আছে শিবির, এক দুজন দর্শক ফোন করেছিলেন। জি। একজন বলেছেন একটু যদি যারা শোনেননি একটু, যে একজন যে জামাত ইসলাম 71-এ যে ভূমিকা সেখানে তারা কিভাবে নারীদের নিরাপত্তা দিবে। হ্যাঁ, দুটো প্রশ্ন এসেছে, তার আগে আমি জাস্ট ওই বোরকার প্রশ্নটা একটু জাস্ট শাহিদ ভাইয়ের সাথে অ্যাড করি। শাহিদ ভাই বলছেন যে বোরকাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই রাজনীতিটা আসলে কে করছে? এই রাজনীতিটা করছে বিএনপি। জামাতের মহিলারা আজকে হঠাৎ করে বোরকা পরে নাই, জামাতের মহিলারা সবসময় বোরকা পরে, এবং বাংলাদেশের শুধু জামাতের মহিলারা না, বাংলাদেশের মহিলারা সবাই বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে। শহরে আজকাল স্টাইল করেও মানুষ বোরকা পরে, শহরে হয়তো নিকাব পরা মানুষ কম। জামাতের নারীরা ধর্মীয় আইন হিসাবে তারা নিকাব পরে, যদিও এখানে ভাই বলতে চাচ্ছিলেন যে সবাই তো আর তালেবানদের মতো করে না, কেউ কেউ তো এমনি হিজাব নিকাব ছাড়াও আসে বা নর্মাল আসে, মানে উনি নিকাব পরাটাকে একটুখানি তালেবানদের সাথে ম্যাচ করতে চাইছিলেন। আমি ওটা বলি না, আমি বলছি যে আমাদের হিজাব নিকাব তো আফগানিস্তান স্টাইলের না, Right. তাই না? তো আমাদের তো এইটা অনেকটা এখন মানে তাহলে ইয়ে। যদি এই বোরকা নিয়ে রাজনীতিটা কে করছে? বোরকা নিয়ে রাজনীতিটা করছে বিএনপি। যে বলা হচ্ছে বোরকা কেনা হচ্ছে, বোরকা যদি কেনাও হয়, মানে এটা বাজার, আমি জানি না মানে এটা কি মানে বিএনপির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে অর্ডার দেওয়া হয়েছে, কারণ বিএনপির কাছে লিস্ট আছে যে 1 লাখ বা 1.5 লাখ 50,000 বোরকার অর্ডার দেওয়া হচ্ছে, কেউ 50, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 1.5 লাখ। তো এই রাজনীতিটা আসলে বিএনপি করছে, এই রাজনীতিটা জামাত করছে না। জামাত তাদের যে ট্রেডিশনাল পোশাক, জামাত যদি বোরকা নিয়ে রাজনীতি হতো তখন, যে জামাত সারা বছর বোরকা পরে না, নির্বাচন আসছে পরে এখন বোরকা পরতেছে, সো ধর্মকে ব্যবহার করতেছে। বেসিক্যালি তাদের তো পোশাক এটা, তারা এইভাবেই চলে। এখন রাজনীতিটা করতেছে বিএনপি, আমি মনে করি এই রাজনীতিটা করা উচিত না, এটা অ্যাভয়েড করা উচিত। এ ধরনের রাজনীতি, পোশাক নিয়ে রাজনীতি, মা বোনদের পোশাক নিয়ে রাজনীতি, এটা করা উচিত না। আর দুটা প্রশ্ন এসেছে, জনাব হিরো লালমনিরহাট থেকে সম্ভবত উনি প্রশ্ন করেছেন কিভাবে জামাত তাহলে নারীদেরকে নিরাপত্তা দিবে, কি তাদের প্ল্যান। বরিশাল থেকে আরেকজন ভাই করেছেন যে 11টা নারী সংগঠন জামাত আমিরের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে। জামাত কিভাবে নারীদেরকে নিরাপত্তা দিবে, আমি যদি এটা বলি, জামাতের প্ল্যান হচ্ছে, জামাত তার পলিসি সামিটে বলেছে যে আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একজন নারী একা ট্রাভেল করবে, কিন্তু তার কোনো ধরনের হ্যারাসমেন্টের ভয় থাকবে না। এটা হচ্ছে জামাতের টার্গেট, যে এরকম একটা স্বপ্নের বাংলাদেশ তারা গড়ে তুলতে চায়। জামাত নারীদেরকে কিভাবে ট্রিট করবে, নারীদের নিরাপত্তা, জামাত বলেছে জামাত নারীদের নিরাপত্তা এনশিওর করবে, নারীদের জন্য বিশ্বের সর্ববৃহৎ উইমেন বিশ্ববিদ্যালয় করবে, ইডেন, বদরুন্নেসা এবং হোম ইকোনমিক্স কলেজ মিলে। জামাত বলেছে নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত, অর্থাৎ এখন যেমন আমাদের কলেজ পর্যন্ত আছে, জামাত বলেছে উচ্চশিক্ষা পর্যন্ত, অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত উচ্চশিক্ষা ফ্রি করবে। জামাত বলেছে নারীদের, কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার করবে। জামাত এ ধরনের নানান ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটা দিয়ে নারীর নিরাপত্তা জামাত এনশিওর করতে চায়। শুধু নিরাপত্তা না, অংশগ্রহণমূলক নিরাপত্তা এনশিওর করতে চায়। হিরু সাহেবের প্রশ্ন এটা না, উনি বলছেন যে 71-এর জামাত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকা দিয়ে কিভাবে 71-এর জামাত ইসলামের ভূমিকা সবাই জানে কি ছিল। উনার একটা পারসেপশন আছে, জামাতের একটা পারসেপশন আছে, এটা নিয়ে নানান সময় নানান আলাপ হয়। এটা নিয়ে আমি আলাপ করতে চাই না, বাট আমি পলিসি নিয়ে কথা বলতে চাই, জামাত কিভাবে সেটা এনশিওর করবে। আর বরিশালের যে ভাইটি বলেছেন না, অতীত ভুলে যায় সামনে আগাতে চাই না, আমি বলছি সেটা একাডেমিক ডিসকাশনের ব্যাপার, যারা করার আছে করবে, যারা এক্সপার্টিজ আছে। আমি সে জায়গায় যেতে চাই না, কারণ আমি জানি এই ট্র্যাপে আমি পা দিব না। এই ট্র্যাপ করে শাহিদ ভাই একটু হাসতে চান, মজা নিতে চান, কারণ আমার মজা হচ্ছে আমরা পলিটিক্স করব ফরওয়ার্ড লুকিং পলিসি নিয়ে। দেখেন আজকে যে আমরা আলোচনা করছি, এনিওয়ে শাহিদ ভাই বলুক, আমি শাহিদ ভাইয়ের সাথে এই পয়েন্টে তর্ক করব না। আপনি আসেন পলিসি না, আমি আসবো। আরেকটা প্রশ্ন যিনি করেছেন যে নারী সংগঠনগুলো স্মারকলিপি দিয়েছেন, দেখেন এই যে নোংরামিটা বিএনপি করলো, যে নারী সংগঠনগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে একটা মিথ্যার উপর ভিত্তি করে গিয়ে স্মারকলিপি দিয়েছে। ওনারা জানেন এতে কিছু হবে না, ওনারা ঝাড়ু মিছিল করাচ্ছেন, মহিলারা বলতেছে আমি তো জানি না, আমরা বলছে ধানের শীষের মিছিল, আইনে একটা ঝাড়ু হাতে দিয়ে ধরাই দিছে। তো এই যে বস্তি থেকে লোক ভাড়া করে আনেন, শিক্ষকদের বা নারী সংগঠনগুলোকে ভাড়া করে আনেন বা ইউজ করেন, এই যে ঢাল হিসেবে ব্যবহার করেন, এই যে দেখেন নারীদের উপরে সহিংস হামলা হলো, নারীদের উপর, নারীরাও মানুষ না, বস্তির নারীদেরকে আমি অমানুষ বলছি না, আমি বলছি যে ভাড়া করে নিয়ে আসেন আপনি। হ্যাঁ, ভালো ভালো কথা বলছেন আপনি। ধরেন এই যে নারী সংগঠনগুলো আপনি বলছেন, যখন বললো যে একজন নারীর পেটিকোট খুলে নিবে ভোট চাইতে আসলে, তখন কিন্তু নারী সংগঠনগুলো স্মারকলিপি দিতে যায় নাই। কখন গেছে? যে জামাত আমিরের একটা ফেক জিনিস নিয়ে। দেখেন এই যে একটা ভুল ফেক তথ্যকে তারা ব্যবহার করছেন, একদম টপ টু বটম সবাই, এই কালচারটা গেল না। আমরা ফেক নিউজের কথা বলি এখনকার জমানায়, এই জিনিসগুলো যাচ্ছে না। খুব দ্রুত বলছি কারণ সময় একদমই কম, 1.5 মিনিট করে সময় পাবো। শাহিদ আলম, আপনার কাছে একটু জানতে চাইব, তারেক রহমান একটি ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সে, সেখানে তিনি বলেছেন যে জোট সরকার বা জাতীয় সরকারের মতো সেটি সম্ভব না। যদি বলেছেন, কিন্তু জামাতে এক ধরনের আগ্রহ এই সরকারে আছে। শেষ পর্যন্ত এটি কোনো বাস্তবতা যে আসলে শেষ পর্যন্ত নির্বাচনের পরে এমন একটি সরকারের কোনো সম্ভাবনা বা আশঙ্কা কি আছে কিনা? অ্যাবসলিউটলি নট। জাতীয় সরকার খুবই ভ্রান্ত একটি ধারণা। এটি বিএনপি রাজনৈতিকভাবে যখন প্রথম দিকে বলছে,
তখনও আমি বলেছি যে এটা একটা ফল্টি কনসেপ্ট। একটা দেশের সব দল মিলে জাতীয় সরকার হয় না, হইতে পারে না। আপনাদের দেশে বিরোধী দল লাগবেই। তো জামাত বিএনপি সবাই মিলে যদি সরকারে হয় তা বিরোধী দল কি? মনে মনে আপনি আওয়ামী লীগকে কল্পনা করছেন তাহলে? তো সেটা যদি না হয় তাহলে যে জাতীয় সরকারের একদম কনসেপ্টটাই এখানে অ্যাক্টিভেট হওয়ার কারণ নাই। এখন উনি বলছেন যে এই জাতীয় সরকার নিয়ে বিএনপির চেয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে জামায়াতে ইসলামী। তারা তারেক রহমানের সাথে মিটিং করে বেগম জিয়ার মৃত্যুর পর তখনও বলছে আমরা জাতীয় সরকার থাকতে চাই, কেননা তারা কোনোদিন সরকারের বাইরে অন্য রাজনীতি করে নাই, তারা সরকারের সাথেই থাকতে চায়। তো তারা ভাবছে জামাতে বিএনপি ক্ষমতা আসবে, সুতরাং জাতীয় সরকার হইলে অ্যাটলিস্ট সরকারের পার্ট তাদের করবে। সেইখানে বিএনপি স্পষ্ট অবস্থান নিয়েছে যে না, অন্য সবাই থাকলেও আমার সংসদে বিরোধী দল লাগবে। তো জামায়াতে ইসলামী আশা করি তারা একটা ভালো বিরোধী দল হবে, সুতরাং তারা সরকারের পার্ট হচ্ছে না। কিন্তু যদিও আমির ডক্টর শফিকুর রহমান উনি গতকালকেও বলেছেন যে না, আমরা স্টিল চাই যে জাতীয় সরকারের বিষয়ে ইতিবাচক একটা আলোচনা হোক। শিবির আহমদ, জাতীয় সরকার নিয়ে যদি জাতীয় সরকার নিয়ে বলবো, আমি একটু পলিসির আলাপ, আসলে আমাদের আচ্ছা, 1.5 মিনিট পলিসি নিয়ে আলাপ করা দরকার ছিল। জাতীয় সরকারের আলাপের সাথে জামাত বলছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে ইনভাইট করবে সরকারে জয়েন করার ব্যাপারে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে জামাত সেই সরকারে যোগ দিতে চায়, এরকম কথা জামাত বলে নাই। আমি বলি আমাদের আসলে যত ডিবেটগুলো হয়, আমাদের ডিবেটগুলো হওয়া দরকার ছিল আর কি পলিসি নিয়ে আলাপ হচ্ছে না। আমি খুবই মানে দুঃখজনকভাবে আমি লক্ষ্য করতেছি যে তারেক রহমান আসার পরে আমরা অনেকেই যেটা আশা করছিলাম অনেক কিছু জোয়ার হবে বা অনেক ভালো পলিসি আসবে বাংলাদেশের জন্য, আমি খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে আসলে ওনাদের কোনো হোমওয়ার্ক নাই বাংলাদেশকে নিয়ে। তারেক রহমান বাংলাদেশের এক এক জেলা গিয়ে এক একটা প্রতিশ্রুতি দিচ্ছেন যেগুলো অলরেডি সেখানে আছে অথবা যেটার অস্তিত্বও সেখানে নাই। এ ধরনের ভুলভাল দেখে আমার মনে হচ্ছে তারেক রহমান নিজে হোমওয়ার্ক করছেন না বাংলাদেশকে নিয়ে, উনি জানেন না বাংলাদেশের কোথায় কী লাগবে। আবার ওনার যে এক্সপার্ট টিম থাকার কথা ছিল, ওনার না থাকুক সেটাও আসলে নাই। তো এতে করে যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তার আসলে বাংলাদেশ সম্পর্কে কোনোই ধারণা নাই। এটা কিছুটা রেজোনেট করতেছে মাহমুদুর রহমানের ওই বক্তৃতার সাথে যে আপনি 17 বছর বাইরেই ছিলেন, আপনি তো আসলে বাংলাদেশে তেমন কিছু জানেন না। এটা দেখছি যে কুমিল্লা ইপিজেড করবেন বা যশোরে বন্ধ চিনিকল খুলে দিবেন, নীলফামারীতে মেডিকেল কলেজ করবেন, 6 মাসের মায়েদের ছুটি সবেতনে ছুটি করবেন, বা দিনাজপুরের আমের ইয়ে করবেন, রাজশাহীতে আমের হিমাগার করবেন, এ ধরনের আরও নানান জিনিস, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন, বা বেকার ভাতা দিবেন যেটা 2001 সালেও বিএনপি প্রপোজালে রেখেছিল, যেটা আসলে বাস্তবায়নযোগ্য না বাংলাদেশের জন্য। ফ্যামিলি কার্ডের মতো একটা অদ্ভুত আইডিয়া নিয়ে আসছেন যেটা আসলে কোনো দরকার নাই বা কোনো ধরনের প্রবলেমকে আইডেন্টিফাই করে করা হয় নাই। তো এই পলিসিহীনভাবে যদি আমরা আগাই তাহলে আমি বাংলাদেশের ভবিষ্যৎ, যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি খুব দুঃখজনক ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমরা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আলোচনা করবো অন্য সময়। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।